স্যার, মায়াডারে দেখা আমি লোভে পড়ে গেছিলাম, সামলাইতে পারি নাই নিজেরে। স্টুপিড, ওটা একটা মৃত মেয়ে ছিল, একটা লাশের সাথে তুই। স্যার, ওটা লাশ তো আমিও জানতাম, কিন্তু জিন্দা কিভাবে হইয়া গেল ওইটাই মাথায় ঢুকে নাই। লাশ কখনো জীবন্ত হয়? পুলিশের সাথে ভাওতাবাজি করস? কসম কইরা কইতাছি স্যার। ঢাকার বাহিরে যাইবার পর একটা বিলের উপর অ্যাম্বুলেন্সটা দাঁড় করাইছিলাম। আমি মাইনসের মুখে এতদিন শুনছি অ্যাম্বুলেন্স ড্রাইভারগুলোগে বহু কিছু ঘটে। ওগো এসব কথা হুই না আমার খালি হাসি পাইত, ঠিক আপনের মতো। আমার লগে এরকম ভৌতিক কিছু কখনো ঘটে নাই, তাই এগুলারে পাত্তাও দিতাম না। কিন্তু স্যার, ওই দিন মুতার জন্য আমি গাড়ি খাড়া করাইছি। তখনই আমার হেল্পার কইল, ওস্তাদ, আপনি তো এই লাইনে নতুন, সবে 2 মাস হইল গাড়ি চালান, কোনো সময় মরা মাইয়াগো লগে মজা নিছিলেন? আমি তো বহুবার নিচ্ছি, লন আইসকা আপনারেও মজা দিব। হেল্পারের কথা হুই না স্যার, আমারও কুমতলব জায়গা উঠছে। আমি খাড়াই খাড়াই দেখতেছিলাম হেল্পার অ্যাম্বুলেন্সের দরজা খুইলা ভিতরে ঢুকছে। আমিও রাস্তার কিনারা থেইকা অ্যাম্বুলেন্সের পিছনে আইসা দাঁড়াইছিলাম। হেল্পার লাশের বক্স খুইলা লাশটারে টাইনা সিটের উপর তুলছে। পরে লাশের দেহ থেইকা সব খুইলা হেল্পার শুরু কইরা দেয়। মায়াডা স্যার দেখতে সুন্দর আছিল অনেক, মরার পরেও মায়াডারে নায়িকাদের মতো দেখাইতেছিল। হেল্পার কাম সাইরা নামার পর আমারে কইল যাইতে। লাশটারে দেখা আমার লোভ বাইরা যায় স্যার আরো। পরে আমিও যাইয়া তৃপ্তি মিঠাই লইছি। শালা মানুষ নামের অমানুষ তোরা। আচ্ছা বলো পরে কি হলো? পরে স্যার আমি গাড়ি থেইকা নাইমা দেখি একটা গাড়ি আইতেছে। রাত তখন 2টার বেশি। গ্রামের রাস্তায় এত রাইতে গাড়ি অর্থাৎ পুলিশ। আমি পুলিশের গাড়ি ভাইবা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের ঢাকনা লাগাই দিচ্ছি। ভিতরে যে মায়াডার লাশ বক্সে ভরি নাই ওইটা আমার মাথায় নাই। দরজা লক কইরাই স্যার আমি সামনে যাইয়া বসি। পরে অ্যাম্বুলেন্স স্টার্ট করতেই দেখি একটা মুরগির গাড়ি যাইতেছে। পুলিশ ভাইবা ডরাই গেছিলাম। পরে একটা সিগারেট ধরাইয়া আমি গাড়ি টান দিতেই পিছন থেকে কেউ বইলা উঠল, গাড়ি থামা। বিশ্বাস করেন স্যার, এত ভয়ানক আছিল কণ্ঠস্বর। আমি তাকাই হেল্পারের দিকে, হেল্পার তাকায় আমার দিকে। কিছু বুঝে ওঠার আগেই অ্যাম্বুলেন্সের কাজ ভাইঙ্গা সেই মরা মাইয়া আমার ঘাড় ধইরা বসে। এরপর তো কইলামই স্যার, লাফ মাইরা আমি আর হেল্পার গাড়ি থেইকা নিচে পইরা যাই। হুশ ছিল না আর। জ্ঞান ফেরার পর দেখি অ্যাম্বুলেন্স খালি। কসম স্যার, এর বেশি আমাগো আর কিছুই জানা নেই। ইন্সপেক্টর জয়নাল পুরো ঘটনা শুনে কিছুক্ষণ চুপ থাকে। সকাল থেকে ড্রাইভার আর হেল্পারকে ডান্ডাপেটা করে হাতা কাটা গেঞ্জি আর হাফ প্যান্ট পরিয়ে বসিয়ে রেখেছে। পুরো থানা যখন নীরব, তখনই ওই মরা মেয়েটির পরিবার উপস্থিত হয় থানায়। ইন্সপেক্টর জয়নাল ব্যাপারটা নোটিশ করার আগেই মরা মেয়েটির বাবা অর্থাৎ আকবর সাহেব চিল্লানি দিয়ে বলে, আমার মরা মেয়ের লাশটারে কোথায় লুকাইছ তো বল তোরা। এরকম ধমক দিতে দিতে আকবর সাহেব দৌড়ে এসে ড্রাইভারের কলার ধরে। ইন্সপেক্টর জয়নাল ব্যাপারটা সামাল দিতে চাইলেও ব্যর্থ হয়। আকবর সাহেব প্রচুর রেগে আছেন। উনি ধস্তাধস্তির মধ্যে ড্রাইভারকে আরও কয়েকটি লাথি ঘুষি মেরে দেয়। এসব দেখে থানায় উপস্থিত বাকিরা এসে হাজির হয়। সবাই আকবর সাহেবকে সামাল দিয়ে বসায়। উনি চেয়ারে বসে এইবার হুট করে কেঁদে দিলেন। কান্না স্বরে বলতে লাগলেন তিনি, আমার মেয়ের অকাল মৃত্যুটা এখনো মেনে নিতে পারিনি। রোগ নেই, কিছু নেই, হুট করে মারা গেল। আল্লাহ তার বান্দাকে তার কাছে নিয়ে যায়। গ্রামে আমাদের ফ্যামিলি কবরস্থানে দাপন করব ভেবে ঢাকা থেকে গ্রামে লাশ আনতেছিলাম। তোদের উপর বিশ্বাস করে লাশ গাড়িতে তুলেছি। আমরা কেউ সাথে আসিনি, তাই লাশ বিক্রি করে দিলি। তোদের কত টাকা লাগবে বল আমাকে, আমি দিতে রাজি, তবুও বল আমার মেয়ের লাশটাকে কোথায় রেখেছিস। আকবর সাহেবের কান্না দেখে ড্রাইভার নিজেও মন খারাপ করে নেয়। ইন্সপেক্টর জয়নাল তখন মনে মনে বলে, দেখ ড্রাইভারের অভিনয়। আকবর সাহেব যদি জানে এই দুইটা তার মেয়ের সাথে কি করছে, তবে কোর্টে তোলারও সুযোগ দিবে না, এখানেই গুলি করবে। মরা বাড়ির মতো থানায় কান্নার বাজনা দেখে লকাবের অনেক কয়েদিও কান্না শুরু করে দিল। ইন্সপেক্টর জয়নাল এসব দেখে আকবর সাহেবকে বললেন, দেখুন সাহেব, অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হয়েছে, ড্রাইভার, হেল্পার আর গাড়িরও প্রচুর ক্ষতি হয়েছে।
আমি বিষয়টা তদন্ত চালাচ্ছি। এই দুইটাকে তো আমি ঝুলাচ্ছি। আপনার মেয়ের লাশ বের করে আমি জানাবো আপনাকে। এইরকম নানান টপিক আর যুক্তি বোঝানোর পর আকবর সাহেব মানতে রাজি হন। উনি থানা থেকে পরিবার নিয়ে বাড়িতে চলে যান। ইন্সপেক্টর জয়নাল ড্রাইভার আর হেল্পারকে লকআপে ঢুকিয়ে দিল। এরপর করিমকে বলে, আমার জন্য 1 কাপ চা নিয়ে আসুন আমার কেবিনে। করিমকে চায়ের নির্দেশ দিয়ে জয়নাল সাহেব চলে যান নিজের কেবিনে। করিম কিছুক্ষণ সময় নিয়ে চা বানিয়ে চলে গেলেন জয়নাল সাহেবের কাছে। টেবিলে চা রেখে করিম চলে আসবে, তখনই পিছন থেকে জয়নাল ডাক দিয়ে বলল, আপনার কি মনে হয় ড্রাইভার আর হেল্পার সত্য বলতেছে? সত্যিই কি গাড়ি অ্যাক্সিডেন্ট হবার পর লাশ গায়েব হয়েছে? আর লাশটি কিভাবে জীবন্ত হয়? এসব বনোয়ারি মনে হচ্ছে না আপনার? করিম সাহেব জয়নালের কথা শুনে থমকে দাঁড়ায়। এরপর পা ঘুরিয়ে পিছনে তাকালেন। জয়নাল সাহেবের একটু কাছে এসে করিম ফিসফিস করে বলল, স্যার, ওই রাস্তাটা ভালো নয়। কখনো নিজের চোখে দেখিনি ঠিক, কিন্তু অনেক শুনছি ওই রাস্তার ব্যাপারে। করিম সাহেবের চোখে ভয় আর আশ্চর্যজনক কথাগুলো শুনে জয়নাল সাহেব বললেন, কি শুনেছেন ওই রাস্তার ব্যাপারে? জয়নাল সাহেবের আগ্রহ দেখে করিম এইবার একটা চেয়ার টেনে বসে। এরপর ধীর কণ্ঠে সে বলে, স্যার, আমরা প্রশাসনের লোক। কথা বাহিরে গেলে লোকের হাসাহাসি করবে, কিন্তু সত্য এইটাই যে এই রাস্তায় অনেক কিছু ঘটে। পুলিশে জয়েন হবার আগে শুনেছি ওই রাস্তায় অনেক লাশ পাওয়া যেত। রাস্তাটা বিলের মাঝখান দিয়ে গেছে। 2 পাশে বিল আর মাঝে ফাঁকা রোড। ডান পাশের বিলের পর একটা হিন্দু গ্রাম আছে। মুসলিমও আছে, তবে হিন্দুর সংখ্যায় কম। আর ডান পাশের বিলের পর কিছু ঘন গাছপালা, তারপর একটা ছোট নদী। আগে হিন্দুরা ওই নদীর কিনারায় লাশ পুড়ত। শ্মশান ঘাট আগে থাকলেও এখন হিন্দুরা ওখানে লাশ পোড়ে না। শ্মশান ঘাটটা এক হিসেবে পরিত্যক্ত। এর পিছনেও কারণ আছে। শ্মশান ঘাটে যাওয়া আসার সময় হুটহাট হিন্দুরা কিছু লাশ খুঁজে পেত। কোথা থেকে এই লাশ এসেছে আর কে এনেছে সেটির নির্দিষ্ট কোনো হুদিশ পেত না। অনেকে মনে করত পলিটিক্যালের লোকজন রাজনৈতিক মামলায় খুন করে আর লাশ এখানে ফেলে যায়। কিন্তু একদিন 2-1 জন হিন্দুরা শ্মশান ঘাটে একটা লাশ নিয়ে যাচ্ছিল। যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। উনারা উনাদের সংস্কৃতি অনুযায়ী লাশ পুড়ে আসার সময় দেখে এক ভয়ানক ঘটনা। মাত্রই উনারা যে লাশ পুড়ে এসেছে সেই লাশটা তাদের আসার পথে দাঁড়িয়ে আছে। লাশের সেই বিভৎস চেহারা দেখে ভয়ে এক একজন এক এক দিকে পালায়। সেই স্থান থেকে ফিরে আসতে পারে মাত্র 1-2 জন। বাকি 9 জন ফিরে আসেনি। এলাকায় এসে তারা ব্যাপারটা সবাইকে জানায়। কেউ ভয়ে সেদিন রাতে তো আসেনি, কিন্তু সকালে যখন ওই 9 জন ব্যক্তিকে খুঁজতে আসা হয় তখন শ্মশান ঘাটে তাদের মরদেহ পাওয়া যায়। প্রতিটি মানুষের মাথা ছিল কাদার ভিতর। সবার গায়ে ছিল অসংখ্য কামড়ের দাগ। টুকরো টুকরো মাংস ছিঁড়ে খেয়েছে সে। তখন থেকেই পরিত্যক্ত সেই শ্মশান। কিন্তু ঘটনা নাকি থামেনি। কদিন পর পর ওখানে লাশ পাওয়া যায়, যাদের কেউ চিনে না। পুলিশকেও ইনফর্ম করে না, যেহেতু এটা ভৌতিক মামলা। স্যার, আপনি ঠিক আছেন? হুট করে লাফ মেরে উঠে ইন্সপেক্টর জয়নাল সাহেব। গায়ের লোম দাঁড়িয়ে গেছে ওনার। যতই বুঝাতে চাচ্ছে তিনি ভয় পায়নি, কিন্তু করিম সাহেব ঠিকই ধরে ফেলেন। জয়নাল সাহেবের অবস্থা দেখে করিম আবার বলল, ড্রাইভার আর হেল্পারের কথা অনুযায়ী বিলের মাঝে দাঁড়ায় তারা। যদি আমি ভুল না হই তবে ওরা সেই ভয়ানক বিলের কথাই বলতেছে। আমাদের সেখানে যাওয়া উচিত। হয়তো পরিত্যক্ত ওই শ্মশান ঘাটের আশেপাশে মেয়েটির লাশ পড়ে থাকবে। করিমের কথা শুনে জয়নাল সাহেব কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান। এরপর অনেক ভেবে বলল, এখনই বের হই। ড্রাইভারকে বলুন গাড়ি নিয়ে আসতে। যে কথা সেই কাজ। 3 গাড়ি পুলিশ ফোর্স নিয়ে ইন্সপেক্টর জয়নাল সেই বিলে যায়। অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হওয়া স্থানে গাড়ি রেখে সবাই নেমে পড়ে। করিম জয়নালকে হাতের ইশারায় সেই পরিত্যক্ত শ্মশান ঘাট দেখায়। জয়নাল সাহেব সবাইকে নিয়ে নেমে যায় বিলে। এরপর বিল পেরিয়ে প্রবেশ করলেন ঘন জঙ্গলে, তারপর শ্মশান ঘাটে। আশেপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একজন চিৎকার দিয়ে বলে, স্যার, পেয়েছি। উনার ডাক শুনে সবাই ছুটে যায়। শ্মশান ঘাটে না, ঘন গাছপালার সাইডে পড়ে আছে মেয়েটির লাশ। 2টা চোখ তুলে ফেলা হয়েছে।
একটা হাতের অর্ধেক কামড়ে খেয়ে নিয়েছে। উলঙ্গ নিথর দেহ পড়ে আছে কিনারায়। জয়নাল সাহেব কিছু বলার আগেই করিম সাহেব বললেন, স্যার, ধারণা সঠিক। ড্রাইভার আর হেল্পার মিথ্যে বলেনি। তাড়াতাড়ি লাশ নিয়ে এই স্থান ত্যাগ করি। বলা যায় না কখন কি হয়। জয়নাল সাহেব করিমের কথা শুনে দ্রুত লাশ প্যাকেট করে। এরপর সেই স্থান ত্যাগ করে চলে আসে রাস্তায়। এতক্ষণে বিলের ডানে থাকা স্থানীয় লোকেরা জড়ো হয়ে গেছে। তারা এসে নিজেদের মাঝে নিজেরা নানান কথাবার্তা চালিয়ে যাচ্ছে। জয়নাল সাহেব এক ফাঁকে একজনের কথা নোটিশ করেন। তিনি বলছিলেন, দেখো, আজ 4 মাস পর আবারও একটি লাশ। এই শয়তানের হাত থেকে কবে যে আমরা রক্ষা পাব। জয়নাল সাহেব উনার কথাটা শুনে আরও শিওর হলেন এই স্থান ভয়ানক। তিনি তড়িঘড়ি করে লাশ আরও একটি অ্যাম্বুলেন্সে তুলে রওনা করেন। থানায় এসে লাশ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়। যদিও আগে মেয়েটির পোস্টমর্টেম হয়নি, যেহেতু এইটা কোনো আত্মহত্যা বা খুনের কেস ছিল না। কিন্তু এখন তো এটি একটা ক্রাইমে যুক্ত হয়েছে, অতএব পোস্টমর্টেম করা জরুরি। 2 মাস পর বাইক অ্যাক্সিডেন্ট করা আসিফের খারাপ অবস্থা। সন্ধ্যায় অ্যাক্সিডেন্ট করেছে। মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে সে। পরিবারের লোকজন স্থানীয় ডাক্তারের পরামর্শ নিয়ে আসিফকে ঢাকা হসপিটাল নিয়ে যাচ্ছে একটি অ্যাম্বুলেন্সে করে। ঢাকা যেতে আরও 3 ঘন্টা লাগবে। তাদের অ্যাম্বুলেন্সটা মাত্র সেই বিলের রোডে প্রবেশ করেছে। আসিফের মা এবং বাবা আসিফের পাশে বসে আছে। আসিফের চাচা অ্যাম্বুলেন্সের সামনে ড্রাইভারের পাশে। আসিফের চেহারা ভয়ঙ্কর রকমে আঘাত খেয়েছে। মুখের এক পাশ অর্থাৎ একটা গালের চামড়া ছিঁড়ে রক্তাক্ত হয়ে আছে। ঠোঁটের নিচে থেতলে যায় অনেকটা। বাঁচার সম্ভাবনা খুবই কম। আসিফের বাবা মাথায় হাত দিয়ে চোখ ভেজাচ্ছেন, আর আসিফের মা আসিফের দিকে তাকিয়ে এক স্বরে কেঁদে যাচ্ছেন। ড্রাইভারের পাশে বসা আসিফের চাচার চোখও ভেজা। আদরের ভাতিজা ছিল। শুরু থেকে আসিফকে বাইক না দেওয়ার জন্য উনি রেগেছিলেন। তবুও আসিফের অনেক বায়নায় বাইক কিনে দিতে বাধ্য হলো সবাই। আজ সেই বাইক আসিফকে মৃত্যু অব্দি নিয়ে এসেছে। রাত 1:01 শুনশান বিলের মাঝখান দিয়ে যাচ্ছে এই অ্যাম্বুলেন্স। আর অ্যাম্বুলেন্সের ভিতরে লুকিয়ে আছে নানান বেদনানাশক গল্প। কিছু দূর আসার পর অ্যাম্বুলেন্স ড্রাইভার খেয়াল করে 2 জন মহিলা বোরকা গায়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। অনেকটা দূরে তারা গাড়ি সিগন্যাল দিচ্ছে। ওদের দেখে আসিফের চাচা বলে, আহারে, 2 জন মহিলা এত রাতে রাস্তার কিনারায় দেখো, ওদেরকেও তুলে নাও, হয়তো কোনো বিপদে পড়েছে। আসিফের চাচার কথা শুনে ড্রাইভার বলল, চাচা, ওদিকে না দেখার ভান করুন। কথাটা বলেই অ্যাম্বুলেন্স ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে দেয়। আসিফের চাচা অবাক হয়ে ড্রাইভারের দিকে তাকায়। ড্রাইভার পুরো স্পিডে সেই মহিলাদের ওভারটেক করে চলে যায়। আসিফের চাচা কিছুটা বিরক্তিভাজন হয়ে বলল, আরে আজিব তো, ওদের সাহায্যের দরকার ছিল। ড্রাইভার মুচকি হেসে বলে, সামনে তাকান। ড্রাইভারের কথায় আসিফের চাচা সামনে তাকায়। আর তখন তিনি যা দেখেন তা ওনার শরীরের রক্ত চলাচল যেন বন্ধ করে দিচ্ছিল। সেই 2 জন মহিলা গাড়ি সিগন্যাল দিচ্ছে, অথচ কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্স তাদের ফেলে এসেছে। তারা আবার সামনে কিভাবে এলো? ড্রাইভার এখানেও অ্যাম্বুলেন্সের গতি বাড়িয়ে সেই 2 জন মহিলাকে ওভারটেক করলেন। আসিফের চাচা এতক্ষণ পর ব্যাপারটা আমলেন। উনি তড়িঘড়ি করে একটা সিগারেট বের করেন আর সেটিতে আগুন জ্বালান। ড্রাইভার মুচকি হেসে আসিফের চাচাকে বললেন, আপনার নাম কি? আসিফের চাচা সিগারেটে টান দিয়ে শান্ত স্বরে বলল, ইয়াছিন। ড্রাইভার অ্যাম্বুলেন্সের গতি আবার স্বাভাবিকে এনে ইয়াছিন সাহেবকে বললেন, গত 5 বছর অ্যাম্বুলেন্স চালাই, অনেক কিছু দেখা আছে আমার, অনেক অভিজ্ঞতা রয়েছে। আমাদের একটা রুলস আছে, রাতে অ্যাম্বুলেন্স চালাকালীন যদি সত্যিকারের মানুষও গাড়ি সিগন্যাল দেয় তবে থামানো যাবে না। এরা অনেক ভয়ানক হয়। কথাটা শেষ করতেই আচমকা অ্যাম্বুলেন্স জোরে একটা ঝাঁকুনি দিয়ে ওঠে। হঠাৎ এমন ঝাঁকুনি দেখে ইয়াসিন সাহেব বললেন, এটা কি ছিল? অ্যাম্বুলেন্স ড্রাইভার তখন গম্ভীর স্বরে বললেন, তারা আমাদের পিছু নিয়েছে। ইয়াসিন সাহেব ড্রাইভারের মুখে ভয় দেখতে পাচ্ছেন। ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে আবার চলতে শুরু করে। তখনই আবারও অ্যাম্বুলেন্সটা জোরে একটা ঝাঁকুনি দেয়।
মনে হচ্ছে কেউ বাহির থেকে অ্যাম্বুলেন্স এ জোরে জোরে লাথি দিচ্ছে। পিছনে থাকা আসিফের বাবা আর মা ডাক দিয়ে বললেন, কি হয়েছে? গাড়ি এমন ঝাঁকুনি দিল কেন? পিছন থেকে তাদের ডাক শুনে ড্রাইভার উচ্চস্বরে বললেন, কিছু না চাচা, রাস্তা ভাঙ্গা। ইশারাতে ড্রাইভার মিথ্যে শোনালেন। কিন্তু ইয়াসিন সাহেব তো জানেন সবটা। তিনি ড্রাইভারকে আবার বললেন, কোনো সমস্যা হবে না তো? ড্রাইভার কিছু বলতেই যাবে, এমন সময় দেখে রাস্তার উপর একটা মরা গরু পড়ে আছে। ইয়াসিন সাহেব রাস্তার মাঝে মরা গরু দেখে ভয় পেয়ে যায় আর উচ্চস্বরে ড্রাইভারকে বলে, আরে গাড়ি থামাও, নয়তো আমরা অ্যাক্সিডেন্ট করব। ড্রাইভার কোনো কথা না বলে সেই গরুর উপর দিয়ে গাড়ি তুলে দেয়। যখন অ্যাম্বুলেন্স গরুর গায়ের উপর উঠেছে তখন কিছু একটা চিৎকার শোনা গেছে। ইয়াসিন সাহেব নোটিশ করলেন সেই চিৎকার। তিনি ফিসফাস করে ড্রাইভারকে বললেন, এ তো মনে হয় কোনো মহিলার চিৎকার। একসাথে অনেক মহিলার চিৎকার ভেসে এসেছে। ড্রাইভার এইবার ভয় এবং রাগ নিয়ে বললেন, এত কথা বলছেন কেন? চুপচাপ আল্লাহকে ডকুন। কথাটা বলেই গাড়ির সামনে থেকে একটা পান হাতে নেয়। এরপর পুরো পান ড্রাইভার মুখে গুজে দিয়ে অ্যাম্বুলেন্স টানতে থাকে। ড্রাইভারের কপাল বেয়ে ঘামের রেশ ঝরছে, গা দিয়ে গরম উত্তাপ বের হচ্ছে। ইয়াসিন সাহেব ড্রাইভারের হাতের দিকে তাকিয়ে দেখে হাতটা প্রচুর কাঁপছে ড্রাইভারের। ইয়াসিন সাহেবের মনে দুইটা ভয়, এক ভৌতিক, দুই ভয়ের কবলে পড়ে ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে। এসব ভাবনার মাঝে এইবার হঠাৎ অ্যাম্বুলেন্স এর ইঞ্জিন বক্সে কিছু একটা শব্দ হয়। মনে হলো ভিতরের কোনো মেশিন ব্লাস্ট হয়েছে। ড্রাইভার আরও খেয়াল করে দেখেন অ্যাম্বুলেন্স এর ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। ভয়ে ভয়ে ড্রাইভার তবুও গাড়ি বন্ধ করে না। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে আসিফের মায়ের চিৎকার, আমার ছেলে মারা গেছে রে, ও আল্লাহ রে, আমার সব শেষ হয়ে গেল রে। আসিফের মৃত্যুর কথা শুনে আসিফের বাবা মাথা থেকে হাত সরায়। উনিও আসিফের নাকে হাত দিয়ে দেখে আসিফ মরে গেছে। চলন্ত অ্যাম্বুলেন্স এ শুরু হয় কান্নাকাটি। আসিফের চাচাও কান্না করতে করতে ড্রাইভারকে বলে, আরে আমার ভাতিজা মারা গেছে, অ্যাম্বুলেন্স ঘুরাও। আর কোথায় যাব? আমি আমার ভাতিজাকে দেখব। ড্রাইভার দাঁতে দাঁত কামড়ে ধরে শক্ত হয়ে আছে। ভয়ে রাগ উদ্দেশ্যে নিয়ে গাড়ি সে টেনে নিয়ে যাচ্ছে। ড্রাইভারের চোখ দিয়েও পানি ঝরতেছে। উনার মনে পড়ে যায় বাড়িতে উনার ছোট ভাই আর স্ত্রী সন্তান আছে। এই অ্যাম্বুলেন্স এর ইনকাম দিয়ে পরিবার চলে। এখন উনার কিছু হয়ে গেলে সবাই না খেয়ে মরবে। তাই শক্ত হয়ে ড্রাইভার গাড়ির গতি আরও বাড়াতেই থাকে। এদিকে এরা তিনজন তো এক নাগার কেটে যাচ্ছে। আসিফের চাচা পিছনে যাবার জন্য বারবার বলতেছে গাড়ি থামাতে। ড্রাইভার তাদের কোনো কথাই কানে নিচ্ছে না। ঠিক তখনই শুরু হয় হামলা। অ্যাম্বুলেন্স এর চারপাশে পেটাপেটি শুরু হয়। অ্যাম্বুলেন্সের ছাদে ডানে বামে সব দিকে কারা যেন পেটাচ্ছে। আসিফের মা বাবা ভয়ে চিৎকার দিয়ে বলল, ভূত ভূত ভূত। ইয়াসিন সাহেবও চিৎকার দিয়ে বলে, তাড়াতাড়ি গাড়ি টানো, ওরা আজ গাড়ি ভেঙে ফেলবে মনে হয়। অ্যাম্বুলেন্স ড্রাইভার এইবার না পারতে কেঁদে দেওয়ার উপক্রম। সে যত স্পিডে পারতেছে অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে। তখনই জানালার বাহিরে কাচের উপর ড্রাইভার দেখে একটা রক্তাক্ত হাত। হাতটা দেখে ইয়াসিন সাহেব জোরে জোরে আল্লাহকে ডাকতে শুরু করে। ঠিক তখনই অ্যাম্বুলেন্স এর ইঞ্জিনে আরও একটা ব্লাস্ট হয়। সেখানেই বন্ধ হয়ে যায় অ্যাম্বুলেন্স। কিন্তু এতে আরও বেশি বিপদ বেড়ে গেল। গাড়ি অনেক গতিতে ছিল, সেই গতিতেই গাড়ির লাইট আর ইঞ্জিন বন্ধ হয়ে গেল। এত গতির মাঝে ড্রাইভার হারিয়ে ফেলে গাড়ির কন্ট্রোল। অন্ধকার রাস্তায় এত জোরে গাড়ি কোথায় যাচ্ছে না যাচ্ছে তার কোনো মাপকাঠি নেই। উপায় না পেয়ে ড্রাইভার হার্ট ব্রেক করে। তখনই শোনা যায় পিছনের দরজা খোলার শব্দ। ড্রাইভার তাড়াহুড়া করে মোবাইলের আলো মেরে দেখে আসিফের লাশটাকে কারা যেন টেনে নিয়ে গেল। আসিফের মা বাবা অজ্ঞান অবস্থায় সিটে পড়ে আছে। গাড়ি আচমকা ব্রেক করায় ইয়াসিন সাহেবও মাথায় আঘাত খায়। উনি জ্ঞান হারা। ড্রাইভার একা এই বিলের মাঝ রোডে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, যেন বর্ষর একটা ঝড় বয়ে গেছে। অ্যাম্বুলেন্স ড্রাইভার ফোনের আলো জ্বালিয়ে চারপাশে মেরে যাচ্ছে। দরজা আর গ্লাস বন্ধ থাকায় নিজেকে সে ভাবছেন উনি। আসিফের চাচা জ্ঞান হারানো, মা বাবাও পিছনে লাশের মতো পড়ে আছে। অ্যাম্বুলেন্স ড্রাইভারের বুকের ধুকপুকানির শব্দ চারপাশে যেন ছুটাছুটি করছে।
পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে ভেবে উনি আবার অ্যাম্বুলেন্স স্টার্ট দেওয়ার চেষ্টা করে। কয়েকবার স্টার্ট দেওয়ার পরেও ব্যর্থ চেষ্টা হয় উনার। একদিকে ভয়, অন্যদিকে এখানে ফেঁসে যাবার রাগ, দুইটাই উনার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। জেদ করে তিনি আরও কয়েকবার অ্যাম্বুলেন্স স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কোনো মতে কোনো কাজ হচ্ছিল না। বাহিরে তাকিয়ে দেখে চারপাশে কোনো জনভুল নেই। আবারও ডানে বামে নজরবাজ করতে করতে উনার চোখ আটকে যায় সেই গ্রামে, অর্থাৎ যেটি রাস্তার ডান পাশের বিলের পর। ছোট একটা লাইট দেখা যাচ্ছে। ড্রাইভার সিদ্ধান্ত নিতে চাচ্ছেন এক দৌড়ে সেই গ্রামে যাবেন। আবার ভাবেন গাড়ি থেকে নামলেই যদি কিছু হয়ে যায়। উপায়ন্তর না পেয়ে ড্রাইভার এইবার আসিফের চাচাকে ডাকতে শুরু করলেন। কয়েকবার ডাকার পরেও জ্ঞান ফেরার কোনো নামগন্ধ নেই। এরপর অ্যাম্বুলেন্স ড্রাইভার ফোনের আলোতে সিটের পাশ থেকে পানির বোতলটা বের করল। বোতল হাতে নিয়ে ফোন রাখলেন পায়ের উপর। কাঁপা কাঁপা হাতে তিনি বোতলের মুখ খুললেন। এরপর সজোরে সব পানি নিক্ষেপ করলেন আসিফের চাচার মুখে। আচমকা পানির স্পর্শ পেয়ে আসিফের চাচা লাফ মেরে উঠলেন। উঠেই তিনি কান্না শুরু করে দেয়, এ কি হয়ে গেল রে, আমার ভাতিজার লাশটা নিয়ে গেছে শয়তানগুলা। কান্না দেখে ড্রাইভার উনাকে শান্ত করার জন্য বলে, চাচা, কান্না করে কোনো লাভ নেই, এখন আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে। ওই দেখুন সামনে একটা গ্রাম, বিলটা পার হয়ে আমরা যদি সেই গ্রামে যেতে পারি তবে রাতটা কাটিয়ে দিতে পারব। আসুন। ড্রাইভারের কথায় আসিফের চাচা হ্যাঁ সম্মতি দিলেন। ড্রাইভারও এইবার মোটামুটি সাহস পাচ্ছেন। তিনি হুট করে দরজাটা খুলেই দৌড়ে যান পিছনে। ড্রাইভার মূলত এসেছিল আসিফের বাবা মাকে তোলার জন্য, কিন্তু পিছনে আসতেই উনি দেখেন অ্যাম্বুলেন্স থেকে কিছুটা দূরে রাস্তার মাঝে আসিফের লাশ পড়ে আছে, এবং সেই লাশের উপর 4-5টা কালো অবয়ব। অন্ধকার হওয়ায় শয়তানগুলাকে স্পষ্ট দেখা যাচ্ছিল না, তবে ড্রাইভার এইটুকু খেয়াল করেন ওদের দেহটা আকারে অনেক বড়। 5-6 জন মানুষকে একত্রিত করলে যতটা লম্বা হবে ঠিক ততটা গায়ের গঠন। ড্রাইভার সরাসরি তাদের দেখতে পেয়ে হুঁশ হারিয়ে ফেলে, মূর্তির মতো সেখানেই দাঁড়িয়ে যায়। এদিকে সেই বিশাল আকারের শয়তানগুলা আসিফের দেহ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আসিফের চাচা তখন বেরিয়ে এসে বলে, কি করছেন আপনি? কথাটা শেষ হতে না হতে উনিও দেখেন ওই অশরীরীদের, কিন্তু এতক্ষণ ঠিকই ছিল। এখন আসিফের চাচার কণ্ঠস্বর শুনে সেই অশরীরীরা তাদের দিকে তাকায়। অ্যাম্বুলেন্স ড্রাইভার প্রায় কান্না করে দিচ্ছিল। বাঁচার যেন আর কোনো উপায় বাকি রইল না। ওদের চোখটা সাদা বর্ণের, পুরো দেহে শুধু চোখ দুইটা জ্বলজ্বল করছে। সেই মুহূর্তে ড্রাইভারকে চমকে দিয়ে আসিফের চাচা চিৎকার মেরে বললেন, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, দূর হয়ে যা শয়তান। এইভাবে আল্লাহর কালাম উচ্চারণ করতে করতে আসিফের চাচা এগিয়ে আসে। তখনই চোখের সামনে সেই অশরীরীগুলা কেমন বিরক্ত হয়ে যায়। রাস্তার ঠিক মাঝখানে তারা আসিফের দেহটাকে ছিঁড়ে খাচ্ছিল। আসিফের চাচার মুখে আল্লাহর কালাম শুনে তারা বিদঘুটে এক চিৎকার দেয়। এটি সেই চিৎকার যা তারা কিছুক্ষণ আগে শুনেছিল, অর্থাৎ গরুর গায়ের উপর অ্যাম্বুলেন্স তোলার পর যে ভয়ানক চিৎকার শুনেছে, ঠিক সেই শব্দ। ড্রাইভার ভয়ে এইবার নিজে জ্ঞান হারানোর উপক্রম। জীবনে সে অনেক অশরীরী দেখেছে, অ্যাম্বুলেন্স ড্রাইভিং বয়সে হাজার কিছু অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এমন দৃশ্য, এমন পরিস্থিতি, এমন ভয় তিনি কখনো পাননি। এদিকে অশরীরীগুলা চিৎকার দিতে দিতে আসিফের লাশটাকে ধরে টানতে থাকে, নিয়ে যেতে থাকে রাস্তার বাম পাশে, অর্থাৎ বাম পাশের বিলের দিকে। এই সুযোগে আসিফের চাচা দৌড়ে এসে ড্রাইভারকে ডাক দেয়, কিন্তু ড্রাইভার হয়ে আছে পুরো মূর্তির ন্যায়। আসিফের চাচা ড্রাইভারকে কয়েকটা ধাক্কা দিতেই ড্রাইভার হুঁশে আসে। এরপর দুজন মিলে অ্যাম্বুলেন্স এর ভিতরে ঢুকে। আসিফের চাচা জোরে জোরে দোয়াদরুদ পড়ে যাচ্ছে, আর আসিফের মা বাবাকে ধাক্কাচ্ছে। ড্রাইভারও আসিফের মা বাবাকে তোলার জন্য ডেকে যাচ্ছে। কিছুক্ষণ ডাকাডাকি আর ধাক্কাধাক্কি করে সফল হয় তারা। উনারা উঠেই ভয়ে চিৎকার শুরু করলেন। ড্রাইভার এইবার নিজের ফোন বের করে। এরপর লাইটের আলোতে উনাদের বলে, তাড়াতাড়ি চলুন, নয়তো আমাদের সবার প্রাণ যাবে। আসিফের মা বাবা বুঝে যায় সব। উনারাও তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স থেকে নামে। আসিফের চাচার মুখ থেকে আল্লাহর কালাম বন্ধ হচ্ছে না।
তিনি জোরে জোরে সুরা পড়ছেন আর সবাইকে বের করছেন। রাস্তায় নেমে ড্রাইভার দেখিয়ে দেয় ডান পাশের বিল। বিলের মাঝে সরু একটা পথ আছে, যা ওপারের গ্রামের দিকে গেছে। আসিফের বাবা তার স্ত্রীকে ধরে সেই বিলের দিকে নেমে যান আর ছুটতে লাগলেন ওপারের দিকে। আসিফের চাচাও দৌড় লাগান। যেহেতু ড্রাইভারের হাতে ফোন, তাই সে সবার পিছনে রয়ে গেল, কারণ বিলেও প্রচুর অন্ধকার। আলোর অপশন শুধু এই একটা ফোন। যদি এখান থেকেই সব শেষ হতো, তবে হয়তো ভালো হতো। আক্রমণ তো তাদের উপর মাত্র শুরু হলো। বিলের সরু পথে কিছু দূর আসার পরই পিছনে আবার সেই বিদঘুটের শব্দ শোনা যায়। ড্রাইভার এক নজর পিছনে তাকিয়ে দেখে অ্যাম্বুলেন্সের ঠিক সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে। না, সাধারণ মানুষের মতো ছোট নয়। কিছুক্ষণ আগে যাদের দেখেছিল, তাদের চেয়ে 1 গুণ বড়। অর্থাৎ পুরো 2 তলা বিল্ডিংয়ের সমান লম্বা একজন মানুষ। মাথা যেন তার আকাশে ছুঁয়ে গেছে। ড্রাইভার এমন দৃশ্য দেখে নিজেকে পারেনি কন্ট্রোল করতে। ব্যালেন্স হারিয়ে ধপাস করে বিলের মধ্যে পড়ে যায়। ফোন যেহেতু ড্রাইভারের হাতে ছিল, তাই বাকিরাও পথভ্রষ্ট হয়ে গেল। দৌড়ের মাঝে আচমকা আলোর অভাবে সবাই নিচে পড়ে গেল। ড্রাইভার তাড়াহুড়ো করে নিজের ফোন খুঁজতে যাচ্ছিল, তখনই ধান গাছের ভিতর থেকে কিছু হাত ড্রাইভারকে আক্রমণ করতে লাগল। ড্রাইভারের পিঠে আঁচড় কাটতে শুরু করল। ওদের বড় বড় নখ ড্রাইভারের পিঠের চামড়া ছিলে দিচ্ছে। ড্রাইভার যন্ত্রণায় জোরে চিৎকার দিয়ে বলে, আল্লাহ রে, রক্ষা করো আল্লাহ। ড্রাইভারের মুখে আল্লাহর নাম শুনতেই হুট করে হাতগুলা ধান গাছের ভিতরে চলে যায়। ড্রাইভারের মনে হচ্ছিল তার গায়ে অসংখ্য পেরেক মারা হয়েছে। তবুও যান বাঁচানোর জন্য সে ফোনটা বের করে। মুখে আল্লাহর নাম নিয়ে উঠে দেখে অন্ধকারেই আসিফের মা, বাবা আর চাচা দৌড়াচ্ছে। অনেক দূর চলে যান তারা। ড্রাইভার আর তাকায়নি পিছনে। আল্লাহর নাম নিয়ে গায়ে যত শক্তি আছে, সব শক্তিতে দৌড় দেয়। বিলটা যেন ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। রাস্তা থেকে মনে হচ্ছিল 5 মিনিটে ওপারে যেতে পারবে, কিন্তু এখনো ড্রাইভারের মনে হচ্ছে আরও 5 মিনিট দৌড়াতে হবে। ড্রাইভার অনেক কষ্টে দৌড়ে অবশেষে আসিফের চাচার পিছনে আসে। তখনই ড্রাইভারকে পিছন থেকে আসিফের চাচা ডেকে বলে, ভাই, আমাদের জন্য দাঁড়াও। ড্রাইভার পিছনে আসিফের চাচার ডাক শুনে থমকে দাঁড়ায়। আসিফের চাচা পিছনে হলে সে কার সাথে দৌড়াচ্ছে? ড্রাইভার এক নজর পিছনে তাকিয়ে দেখে আসিফের পরিবার দৌড়ে আসতেছে। এরপর আবার ড্রাইভার সামনে তাকায়, দেখে কেউ নেই। সামনে পুরো বিল খালি। ড্রাইভার ভয়ে আল্লাহকে ডাকতে শুরু করে জোরে জোরে। চোখ দিয়ে ভয়ে পানি ঝরতে লাগলো। ততক্ষণে আসিফের পরিবার চলে আসে। ড্রাইভার তাদেরকে নিয়ে দৌড় লাগায় সামনের গ্রামে। এখানেও সব শেষ হলে পারত। শেষ এখনো হয়নি। দৌড়াতে দৌড়াতে যখন তারা বিলের অর্ধেক চলে আসে, তখনই আসিফের চাচা জোরে এক চিৎকার দিয়ে ওঠে, যেন কঠিন আঘাত পেয়েছে উনি। ড্রাইভার ব্যাপারটা বুঝে ওঠার আগেই ড্রাইভারের পিঠে কেউ সজোরে চড় মেরে দেয়। এত জোরে থাপ্পড় মেরেছে, যা একজন সাধারণ মানুষের পক্ষে সহ্য করা যন্ত্রণাদায়ক। ততক্ষণে ড্রাইভার এটিও বুঝে যায় আসিফের চাচা কেন চিৎকার দিয়ে উঠেছিল। কোনো গতি নেই, কোনো উপায় নেই। সেই থাপ্পড়ের যন্ত্রণা নিয়েই প্রাণ বাঁচাতে দৌড় থামায়নি কেউ। কিছুক্ষণ পর পর কেউ থাপ্পড় দিচ্ছে। সবার মুখ থেকে এক এক চিৎকার বের হচ্ছে, যা উপলব্ধি করতে গেলে যে কেউ কেঁদে দিবে। 4 মিনিট পর বহু কষ্টে সবাই বিলের এপারে আসে। বিল থেকে রাস্তায় উঠে দেখতে পায় সামনে একটা বাড়ির গেট, অর্থাৎ সেই হিন্দু বাড়ি। আসিফের চাচা, বাঁচান, কে আছে বাঁচান বলে সেই গেটের দিকে দৌড় লাগায়। আসিফের চাচার সাথে বাকিরাও ছুটতে লাগলেন। উনাদের চিৎকার শুনে হিন্দু বাড়ির লোক ঘর থেকে লাইট নিয়ে বের হয়। সবাই উঠোনে একত্রিত হতে হতে আসিফের ফ্যামিলি আর ড্রাইভার বাড়ির গেটে প্রবেশ করলেন। হিন্দু বাড়ির লোকেরা দৌড়ে এসে উনাদের ধরে। সবাই দেখে 4 জনই রক্তাক্ত এবং প্রচুর হাঁপাচ্ছে। গায়ে নখের আঁচড়। নখের আঘাতে মুরব্বির পাঞ্জাবি আর ড্রাইভারের শার্ট অনেকটা ছেঁড়া। কারো বুঝতে বাকি রয়নি এদের কারা আক্রমণ করেছে। হিন্দু বাড়ির লোকেরা তৎক্ষণাৎ পার্শ্ববর্তী এক ডাক্তারকে কল দেয় আর উনাদের ধরে ঘরে নিয়ে যান। পরের দিন সকাল 07:01 আলতাব নগর গ্রামের ছোট্ট একটা বস্তি।
সেই বস্তির মধ্যে ভাঙা টিন আর প্লাস্টিক দিয়ে বানানো একটা ছোট ঘর। ঘরটার ভিতর শুয়ে আছে রিয়াজ। কিছুক্ষণ কলমর দিয়ে রিয়াজ ঘুম থেকে উঠে। এরপর বিছানায় বসে বালিশের চিপা থেকে একটা সিগারেটের প্যাকেট বের করল। প্যাকেট থেকে একটা সিগারেট জ্বলায়। তখনই রিয়াজের ভাবি এসে বলল, মরবি মরবি, এই সিগারেট তোরে আর তোর ভাইরে কবরে লইয়া যাইব, কত খাইতে পারস, দাঁত বেরাস না কইরাই সিগারেট ধরাইয়া দিছ তো। ভাবির কথা শুনে রিয়াজ গাল বেঁকিয়ে বলে, বন্ধ করো তোমার গাওয়া ভাষা, ভাইয়া দুনিয়াতে আর মেয়ে পায়নি, কারে ধরে আনলো, ঠিকমতো শুদ্ধ ভাষা জানে না। রিয়াজের কথা শুনে ভাবি রেগে বলল, কি হো, আমি শুদ্ধ জানি না না, আইজকা তোর ভাই বাসায় আহুক, বিচার যদি না দিছি তখন আমারে কইস। ভাবির কথা শুনে রিয়াজ জিব্বা বের করে ভেঙচি মেরে আবার সিগারেটে টান দেয়। তখনই রিয়াজের নাম্বারে কল আসে একটা। রিয়াজ বিছানা থেকে ফোন তুলে দেখে তার ভাইয়ের ফোন। লাউড স্পিকারে ফোনটা রিসিভ করে রিয়াজ উচ্চস্বরে বলে, ভাইয়া আপনি কোথায় মরে আছেন বলেন তো, ভাবি আমাকে সারাদিন বকাচকা করে, শুধু তাড়াতাড়ি বাসায় আসেন। রিয়াজের কথা শুনে ফোনের ওপাশ থেকে একজন মহিলা বলে, আপনার ভাই গতকাল অ্যাক্সিডেন্ট করেছে, এখন পঞ্চনগড় হসপিটালে ভর্তি, সারা শরীর উনার ক্ষতবিক্ষত, পঙ্গু হয়ে গেছে প্রায়, তাড়াতাড়ি আসুন। কথাটা শুনেই রিয়াজের হুঁশ উড়ে যায়। লাউড স্পিকার থাকায় রিয়াজের ভাবিও কথাটা শুনে ফেলে। আর কি শুরু হয় কান্নাকাটি। কি ভাবছেন শেষ? না না, ঘটনা মাত্র শুরু। কিছুক্ষণ কান্নাকাটি শেষে রিয়াজের ভাবি বোরকা পরে নেন। তখনও তিনি কেঁদে যাচ্ছেন। রিয়াজ বসা থেকে উঠে একটা প্যান্ট আর গেঞ্জি পরে নেয়। পরনের এই প্যান্ট ধুলাবালিতে ভরা। আজ 5 বছর হচ্ছে এই প্যান্টের রং উঠে প্রায় জলসে যাওয়া। আর যে গেঞ্জি গায়ে দিল, এটি ফুটপাত থেকে 4 টাকা দিয়ে কেনা। গায়ের সাইজে তো ফিট না, বাচ্চাদের গেঞ্জির মতো। অতএব বুঝেছেন, দরিদ্রতার সীমা পেরিয়ে গেছে এরা। বিছানা থেকে নিজের বাটন ফোনটা বাম পকেটে নিতেই ফোন ঠুস করে পায়ের কাছে চলে আসে। রিয়াজ আবার ফোনটা নিয়ে ডান পকেটে ঢুকায়। মূলত বাম পকেট ছেঁড়া। রিয়াজ তার ভাবি আর 6 বছরের ভাতিজিকে নিয়ে রওনা করে পঞ্চগড় হসপিটালে। বড় ভাই কাজে যাবার আগে 500 টাকা দিয়ে গিয়েছিল বাজার করার জন্য। যদিও এই যুগে 500 টাকার বাজার কিছু না, কিন্তু এই 500 টাকার বাজারে তাদের 4-5 দিন চলে। বাজার তো করা হয়নি, তা দিয়েই রওনা করা হয়েছে। রাস্তায় ভাড়ার ব্যাপার স্যাপার থাকে। বস্তি পেরিয়ে মেইন রোডে আসে ওরা। রিয়াজের ভাবি এক লাইনে কেঁদেই যাচ্ছেন। পরিবারে শুধুমাত্র এই একটা মানুষ তাদের, তার কিছু হয়ে গেলে ভিক্ষা করা ছাড়া উপায় নেই। এখন আপনার মনে প্রশ্ন উকি দিবে, রিয়াজ কেন কাজ করে না? চলুন তারা পঞ্চগড় যেতে যেতে আমরা রিয়াজের জীবনী ঘেঁটে আসি। রিয়াজের জন্মের 2 বছর পর তার মা বাবা মারা যান। বস্তির দক্ষিণে একটা ফ্যাক্টরিতে কাজ করতেন উনারা। প্রচুর পরিমাণে গ্যাসের কাজ রয়েছে এখানে। রিয়াজের বড় ভাই আর রিয়াজকে বাসায় রেখে প্রতিদিন স্বামী স্ত্রী কাজে চলে যেতেন। মাসে দুজনের বেতন মিলিয়ে 8,000 হয়ে যেত। এইভাবে যেতে যেতে চলে আসে সেই দিনটা, যে দিনটা রিয়াজের বড় ভাই কোনোদিন ভুলতে পারবে না। রিয়াজের বয়স তখন 2 বছর। রিয়াজের বড় ভাই মা বাবার জন্য খাবার নিয়ে যায় ফ্যাক্টরিতে। রিয়াজ ছিল বাসায়। রিয়াজের বড় ভাইয়ের নাম শাওন হোসেন, লোকে শান্না বলে ডাকত। বয়স তখন তার 8 বছর। মোটামুটি জ্ঞান ছিল। ভাতের বক্স নিয়ে শাওন ফ্যাক্টরির গেটে আসতেই আচমকা একটা বিস্ফোরণের শব্দ ছড়িয়ে পড়ে। শাওন ভাতের বক্স নিয়ে গেটের সামনে দাঁড়িয়েছিল। দারোয়ান সহ কয়েকজন দৌড়ে পালাচ্ছে। ফ্যাক্টরিতে কাজ করা আরও অনেক কর্মী যান বাঁচাতে দিক বেদিক হয়ে দৌড়াচ্ছে। ফ্যাক্টরির ঠিক মাঝে আগুন ধাও ধাও করে জ্বলছে। সবাই দৌড়ে পালাচ্ছে বাহিরে। শাওন 1 পা 2 পা করে ভিতরে যাচ্ছিল। তার মা বাবা ভিতরে। শাওনের সারা দেহ তখন শীতল হয়ে যায়। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ছে আরো। শাওন তার মা বাবাকে খোঁজার জন্য ধীর পায়ে ফ্যাক্টরিতে যেতে থাকে। কিছু দূর যেতেই একজন মুরব্বী শাওনকে ঝাপটে ধরে। শাওনের হাত থেকে পড়ে যায় ভাতের বক্স। লোকটা শাওনকে বাঁচানোর জন্য কোলে নিয়ে পালাতে থাকে। শাওনের সেদিকে কোনো খেয়ালই নেই।
আলাভোলা হয়ে ফ্যাক্টরির আগুন দেখে যাচ্ছে। ধাও ধাও করে ওঠা সেই জ্বলন্ত আগুনে শাওনের মা বাবা পুড়ে যায়। শাওনকে যখন গেটের বাহিরে এনে দাঁড় করায় মুরব্বি, তখনও শাওন সেই আগুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিভাতে শুরু করে। লাভ হয়নি, ততক্ষণে সব পুড়ে হয়ে যায় ছাই। শাওন এই ছাইয়ের মাঝেও তার মা বাবার অংশ খুঁজে পায়নি। যেহেতু সব ছাই হয়ে গেছে, কার লাশ কোনটা সেটি বের করা মুশকিল ছিল। শাওন ছাইয়ের উপর দাঁড়িয়ে শুধু মাটির দিকে তাকিয়ে থাকে। তখনই শাওনের পাশে একজন মুরব্বি এসে ফোনে চিল্লাতে থাকে। শাওন সেই লোকের দিকে তাকিয়ে রইল। এক ফোঁটা চোখের পানি পড়েনি শাওনের। ভিতরে শাওন হয়তো একটা চিৎকার দিয়েছে, যা কারো কান অবধি যায়নি। ভিতরে সে পুরো ভেঙে তছনছ হয়, কিন্তু বাহিরে কিছুই বোঝা যায় না। শান্ত ছেলের মতো সেই জায়গা ত্যাগ করে চলে আসে বাড়িতে। ছোট ভাই রিয়াজ তখন বিছানায় কান্না করে যাচ্ছিল। শাওন ছোট ভাইকে কোলে নিয়ে ধীর স্বরে বলল, কাঁদিস না, তোর বড় ভাই এখনো বেঁচে আছে। সেদিন থেকে চায়ের দোকান শুরু করে ইট খোলার কাজ অবধি বাদ রাখেনি শাওন। ছোট ভাইকে 2 মুঠ ভাত মুখে তোলার জন্য যুদ্ধে লেগে যায় শাওন। নিজের হাতে ভাইকে লালন পালন করে বড় করতে থাকে। পকেটে বাড়তি টাকা নেই, তাই স্কুল থেকে বঞ্চিত হয় রিয়াজ। কিন্তু 2 মুঠ ভাত মুখে শাওন তুলেই দিত। রিয়াজের জ্ঞান হবার পর রিয়াজ তার ভাইকে একদিন বলে, ভাইয়া, আমিও কাজ করব আপনার সাথে। আপনি একা এত কষ্ট করলে আমার সহ্য হয় না। সেদিন এই কথাটা শুনে শাওন নিজেকে এত লাকি মনে করেছে, যা মুখে বলার ভাষায় নেই। ছোট ভাই তার শ্রমকে উপলব্ধি করেছে, এর চেয়ে বড় আর কি। শাওন দেয়নি রিয়াজকে কাজ করতে। অনেক অনেক টাকা না থাকায় হয়তো কোনোদিন রেস্টুরেন্টে নিতে পারেনি, না পেরেছে কোনোদিন দামি জামা কিনে দিতে, আর না পারল স্কুল কলেজে পড়াতে। কিন্তু কোনোদিন ভাতের কষ্টটা দেয়নি। এমনও দিন গেল শাওন নিজে 3-4 দিন খায়নি, কিন্তু ছোট ভাইয়ের মুখে খাবার এনে দিয়েছে। দিন মজুরির কাজ তো প্রতিদিন থাকে না, মাঝে মাঝে কাজে গ্যাপ যায়। এই সময়টাতে শাওন নিজে উপাস থাকত। এলাকার কিছু বখাটে ছেলে প্রায় রিয়াজকে ডাকত বাহিরে। তাদের সাথে আড্ডা দিতে গিয়ে রিয়াজ সিগারেট হাতে নেয়। যদিও এইটা শাওন জানত না। ভাইকে তো বাড়িতে রেখে আসতো, খবর রাখা হতো না তেমন। এদিকে রিয়াজ বখাটে ছেলেদের সাথে মিশে নেশা শুরু করে। সিগারেট থেকে গাঁজা, এরপর ইয়াবা। ধীরে ধীরে চলে যাচ্ছিল আরো বড় ক্ষতির দিকে। একদিন বস্তির বটতলায় নেশা করা অবস্থায় বকুল ভাই দেখে নেয় রিয়াজকে। এই বস্তিতে বকুল ভাইয়ের সাথে শাওনের গায়ে গা সম্পর্ক। ব্যাপারটা সে শাওনের কাছে পরের দিন জানাবে ভাবে। পরের দিন যখন শাওন কাজে আসে, তখন বকুল ভাই শাওনকে বলে, আজ তোর ভাইডারে দেখলাম নেশা করতেছে আমগো পলাশ আর সিয়াইমার লগে। এমনে চললে তো রিয়াজও বখাটে হইয়া যাইব ওগমতো। শাওন কথাটা শুনে নিরাশ হয়ে যায়। বকুল ভাই আবার বলে, আমার এক পরিচিত লোক আছে, যদি আমারে কষ্ট তোর ভাইরে কাজে লাগাই দিমু। ড্রাইভিং শিখা লাগবো শুধু। ব্যাস, শাওন কিছু না ভেবে নিজেই বকুল ভাইয়ের কাজটায় লেগে যায়। ড্রাইভিং শিখে হাতে নেয় একটা ট্রাক। রিয়াজের বয়সও দিন দিন বাড়ছে। ট্রাক ড্রাইভিং করে মোটামুটি কিছু টাকা শাওন পেত, কিন্তু রিয়াজ তো নেশায় বিগড়ে যাচ্ছে। এইসব ভেবে শাওন বিয়ে করে একটা মেয়েকে, যে রিয়াজকে নজরে রাখবে। সেদিন থেকেই রিয়াজ সোজা। তার ভাই এমন একটা বউ আনছে যে রিয়াজকে উঠতেও বকা দেয়, আবার বসতেও বকা দেয়। রিয়াজ ভাবির জ্বালায় অর্থাৎ বকাবকি থেকে বাঁচতে আর যায়নি নেশা করতে। তবে ওই সিগারেট সেটি ছাড়তে পারেনি। দিন যায়, রিয়াজের ভাতিজি হয়, কিন্তু রিয়াজ কাজ না করতে করতে এখন এতটাই অলস যে কাজের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। প্রাপ্ত বয়স হবার পর শাওন রিয়াজকে ড্রাইভিং শিখায়, ট্রাকেও তুলে দেয়। কিন্তু 2-3 দিনের মাথায় রিয়াজ বাসায় এসে আর যায় না। কাজ নাকি তার ভালো লাগে না, শিক্ষাগত যোগ্যতাও নেই যে কোনো চাকরিতে দিবে। শাওন বুঝে আদর করতে করতে অলস বানিয়ে ফেলছে, তাই উপায় না পেয়ে নিজেই খাটতে শুরু করেন। শাওনের বাচ্চার যখন 1 বছর, তখন শাওন ট্রাক ছেড়ে অ্যাম্বুলেন্স ধরে। বেতন মাসে 2-1 হাজার, যেটা শাওনের জন্য অনেক। পরিবার অনাহারে ভোগেনি।
টেনে টুনে সংসার চলত। অ্যাম্বুলেন্স চাকরির আজ 5 বছর। এখন শাওনের সাথে কি হলো তা তো পূর্বে জেনেই এসেছেন। রিয়াজ আর তার ভাবিও পঞ্চগড় এসে গেছে। চলুন বর্তমানে ফিরে যাই। সবাই হসপিটাল এসে খোঁজ নেয় শাওনের। একিউতে ভর্তি শাওন। রিয়াজ আর তার ভাবি ছুটে যায় একিউতে, এবং রুমে প্রবেশ করতেই তারা যা দেখে তা ছিল ভয়াবহ। শাওনের সারা দেহে ব্যান্ডেজ, চেহারা চেনা যাচ্ছে না, মুখে অসংখ্য নখের দাগ, পা দুইটাতেই ব্যান্ডেজ করে ঝুলিয়ে রাখা হয়েছে। এক কথায় বলতে গেলে চোখ দুটি নাড়ানো ছাড়া শাওনের দেহের কোনো অঙ্গ কাজ করছে না। রিয়াজের ভাবি দৌড়ে এসে শাওনকে জড়িয়ে ধরে আর কান্না জুড়ে দেয়। নার্স এসে রিয়াজের ভাবিকে শান্ত করায়। তখনই পেছন থেকে একটা লোক এসে রিয়াজের ভাবিকে বলল, নমস্কার দিদি। রিয়াজ পিছন ঘুরে তাকিয়ে দেখে একজন হিন্দু ব্যক্তি প্রবেশ করেছে। তিনি একটু সামনে এগিয়ে আসতে আসতে বলল, দিদি, আমার নাম নিমাই চন্দ্র দেবনাথ। আপনার স্বামী রক্তাক্ত অবস্থায় আমাদের বাড়িতে আসে। সাথে যারা ছিল সবাই ছিল রক্তাক্ত। আমরা সবাই এনাদের লোকাল ডাক্তার দেখাই আগে। ডাক্তার বলে শরীরের অবস্থা মারাত্মক, তাই হসপিটালে আনতে। ডাক্তারের কথায় আমরা তখনই ওনাদের নিয়ে বের হই, কিন্তু বুঝিনি এরকম কিছু ঘটবে আমাদের সাথে। এতটুকু শুনে রিয়াজের ভাবি নিমাই চন্দ্রের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। লোকটার কথার মধ্যে একটা ভয় দেখা যাচ্ছিল। লোকটা আবার বলতে শুরু করে, বাড়ি থেকে বেরিয়ে যখন রাস্তায় আসি তখন আমাদের পরিচিত কয়েকজন সিএনজি ড্রাইভার আসে। গাড়িতে উঠিয়ে আমরা সহ হসপিটাল রওনা করেছিলাম, কিন্তু অর্ধেক রাস্তায় আসতেই দেখি আমাদের গাড়ির সামনে বিশাল দেহের একজন লোক দাঁড়িয়ে আছে। উনার মাথাটা যেন আকাশ ছুঁয়ে গেছে। ভয়ে সিএনজি ড্রাইভার গাড়ি থামিয়ে ফেলে। আমরাও ভয়ে দিকবেদিক হয়ে গাড়ি থেকে নেমে দৌড় দিছিলাম। পিছনে এসে এলাকার আরও কিছু মানুষ নিয়ে ছুটে যায় গাড়ির দিকে, কিন্তু তখন ওই অশুভ শক্তিকে দেখিনি আমরা। ভেবেছি সব ঠিক হয়ে গেছে, তবে ভুল ছিলাম। গাড়িতে এসে দেখি আপনার স্বামী সহ বাকি যারা ছিল সবার পা বেঁকে আছে, আর চেহারাতে অনেক আঘাত। বুঝতে বাকি রয়নি এসব কে করেছে। ততক্ষণে হয়ে যায় সকাল। এরপর আমরা আপনার স্বামীকে ভর্তি করাই এখানে। এখন আমার বিদায় নেওয়ার সময়, নমস্কার দিদি। কথাটা বলে যখন লোকটা চলে যাবে তখনই রিয়াজ লোকটার কাছে গিয়ে ধন্যবাদ জানায়। লোকটা মুচকি হেসে বলে, না না দাদা, এসব কি বলছেন? আমরা হিন্দু, আপনারা মুসলিম, সেটি আমাদের ধর্মানুসারী হিসেবে, কিন্তু আমরা সবাই তো মানুষ। আমাদের রক্তে লেখা নেই আমরা হিন্দু, আর আপনার রক্তে লেখা নেই আপনি মুসলিম। মানুষের পাশে পশুরা দাঁড়াবে না। আমরা তো আর পশু নয় দাদা। আসি, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। কথাটা বলে লোকটি ত্যাগ করে দিল। রিয়াজ লোকটার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল। ততক্ষণে নার্স এসে রিয়াজকে বলে, আপনি আমার সাথে আসুন, বিল পরিশোধ করতে হবে। রিয়াজের মাথায় আগুন জ্বলে উঠল। কে জানে কত বিল। পকেটে 500 থেকে আর 140 টাকা আছে। হসপিটালের লোক জানলে তো কেলাবে। তবুও মনে সাহস সঞ্চার করে রিয়াজ নার্সের সাথে যায়। নার্স রিয়াজকে নিয়ে চলে যায় ডক্টরের কাছে। ডক্টর রিয়াজের হাতে বিলের কাগজ দিয়ে বলে, 1000 টাকা বিল এসেছে, বাহিরে পরিশোধ করে আপনার ভাইকে নিয়ে যান। বিলের কাগজের দিকে তাকাতেই রিয়াজের হুঁশ উড়ে যায়। 1000 টাকা! কোনোদিন এত টাকা একসাথে চোখেও দেখেনি। ব্যবস্থা করবে কিভাবে? এদিক সেদিক তাকিয়ে রিয়াজ মিনমিন করে ডক্টরকে বলে, না মানে স্যার, এতটা টাকা, এতটা। রিয়াজের এমন তোতলানো দেখে ডক্টর বলে, বুঝেছি, যান ব্যবস্থা করে নিয়ে আসুন। রিয়াজ ডক্টরের কথা শুনে থতমত খেয়ে বলে, জি জি স্যার, আমি আনতেছি। রিয়াজ আর তার ভাবিকে কিছু বলেনি। বাহিরে এসে কল দেয় পলাশকে। পলাশ কল ধরতেই রিয়াজ তাকে সব বুঝিয়ে বলে, কিন্তু 1000-এর কথা শুনতেই পলাশ কল কেটে দেয়। নেটওয়ার্ক প্রবলেম ভেবে রিয়াজ আবার কল দেয়। এইবার ফোন বন্ধ পলাশের। উপায় না পেয়ে রিয়াজ সিয়ামকে কল দেয়। সিয়ামকেও সবটা বলার পর সিয়াম বলে, পাগল হয়েছে তো, 1000 টাকা আমার বাপে কোনোদিন দেখছে? আমার কাছে 2000-এর বেশি 1 টাকাও নাই, তাও এগুলা দিয়া আজ ইয়াবা খাবো। রাখতো।
বলে কল কেটে দেয়। সিয়ামের কথা শুনে রিয়াজ থমকে যায়। এদের সে বন্ধু ভাবত, আজ তাদের রূপ দেখা হয়ে গেছে। রিয়াজ এইবার ডায়াল করে বকুল ভাইয়ের নাম্বার। বকুল ভাই সবটা শুনে কিছুক্ষণ চুপ থাকে। এরপর বলে, আমার কাছে তো এত টাকা নেই বাবা, জমানো ৩০,০০০ মতো আছে। বাকি ৫,০০০ আমি আমার মালিকের থেকে ধার নিতে পারি, কিন্তু ওটা ২ মাসে ক্লিয়ার করে দিতে হবে। আমি ২ মাসে ৫,০০০ কোথায় পাবো বাবা? বেতন তো মাসে ১,৮০০০। পরিবার চলতেও ঝামেলা হয়। বকুল ভাইয়ের সবটা শুনে রিয়াজ বলে, ২ মাসে আপনাকে আমি দিব ৫,০০০ টাকা। তবুও আমার ভাইকে বাঁচান চাচা। রিয়াজের কথা শুনে বকুল ভাই বলে, তুই কোথায় পাবি টাকা? তুই তো কাজই করস না। রিয়াজ বকুল ভাইয়ের কথা শুনে নরম স্বরে বলে, চাচা আমি কাল থেকে কাজে নামব, টাকার চিন্তা করতে হবে না। আমি বলছি তো চাচা, টাকা আমি দিবই। যাক, অবশেষে টাকার ব্যবস্থা হয়। বকুল ভাই ৫,০০০ ধার আর নিজের ক্যাশ মিলিয়ে ৮,০০০ করে। ডাক্তারকে বলে কয়ে ৮,০০০ দিয়ে নিয়ে আসে শাওনকে। রিয়াজের ভাবি জানে না রিয়াজ কিভাবে ৮,০০০ টাকা ম্যানেজ করেছে। উনি দৌড়ে এসে রিয়াজকে জড়িয়ে ধরে। এরপর কান্না করতে করতে বলল, তোরে আমি কোনো সময় দেব ভাবি নাই। আমার সন্তানের মতো ভাইবা আসছি রিয়াজ, আমার সন্তানের মতো শাসন করেছি তোরে। তুই তো আমার বড় ছেলে, কিন্তু ভাবি নাই তুই তোর ভাইরে এতটা ভালোবাসিস। কিভাবে পারলি এত টাকা ম্যানেজ করতে? কথাগুলা বলে অঝরে কাঁদতে লাগলেন তিনি। রিয়াজ চোখের পানি মুছে মুচকি হেসে বলে, টাকা না দিলে তো ওই ডাকাত ডাক্তার ভাইকে ছাড়তে না, ব্যবস্থা করতেই হয়েছে। আর ওটা ম্যানেজ না, ম্যানেজ ভাষাটা তো শিখো ভাবি। রিয়াজের কথা শুনে বকুল ভাই সহ সবাই হাসতে লাগলেন। ২ মাস ১ দিন পর সকাল সকাল বকুল ভাই রিয়াজদের ঘরে আসে। শাওন এখনো সেই পঙ্গু। রিয়াজ তার ভাতিজিকে নিয়ে খেলা করছে। বকুল ভাই এসে বলে, কিরে রিয়াজ, টাকা কই? ২ মাসের মধ্যে দেওয়ার কথা ছিল, মালিক আমাকে আজ ইচ্ছে মতো বকাচকা করে গেছে। রিয়াজ বকুল ভাইয়ের কথা শুনে বলে, ওহ আচ্ছা। বকুল ভাই পুরো অবাক। রিয়াজের যেন গায়েই লাগেনি ব্যাপারটা। বকুল ভাই চিৎকার করে বলে, এইবার তোর ভাবি কই? রিয়াজ ভাতিজির সাথে খেলতে খেলতে বলে, কাজে গেছে। রিয়াজের কথা শুনে বকুল ভাই বলে, কাজে মানে? কিসের কাজ? রিয়াজ আবার স্বাভাবিকভাবে বলে, বস্তির পিছনে যে জমিদার বাড়ি আছে, তাদের বাড়িতে কাজের বুয়া হিসেবে চাকরি করে। বকুল ভাইয়ের এইবার মাথায় রক্ত উঠে যায়। তিনি ক্ষিপ্ত হয়ে বলে, ছিহ, তোর কি লজ্জা নাই? ঘরের মহিলাকে মানুষের বাড়িতে পাঠাস কাজ করার জন্য, আর তুই এইডারে চাকরি কস? তুই ঘরে কেন বসে আসিস? বকুলের কথা শুনে রিয়াজ চোখ রাঙিয়ে বলে, তাতে আপনার কি? আপনার বলা শেষ, যান এইবার। বকুল ভাই যেন রাগে ফেটে যাচ্ছে। তিনি আরো উচ্চস্বরে বলে, তো আমার টাকা কোথায়? নাই। নাই মানে? ধার নিয়েছি ওটা আমি, তোর ভাইয়ের জন্য। তুই নিতে বললি, এখন নাই মানে কি? হ্যাঁ দিব বলেছি, কিন্তু নেই তো আমার কাছে, আমি কিভাবে দিব? আরে তুই কি বলতো নাকি রে? অশিক্ষিতের ঘরের অশিক্ষিত। কিসব বলছিস তুই? তুই তো বললি তুই কাজ করবি, এখন ঘরে বসে কেন? ভালা লাগে না ওসব কাজ ফাজ। আমি ঘরেই ভালো আছি। কুবা তো আমার টাকা কে দিবে? আমি কি জানি? আমি আগামীকাল আসতেছি। যদি টাকা না পাই তো তোর ঘর দুয়ার ভেঙে শেষ করে দিব, দেখিস তুই। আর ওই শাওনের বাচ্চা কোনো বালরে খাওয়াইয়া বড় করছ তো। মাথার তার সব ছেঁড়া এইটার, সব দোষ তোর বাইদ। বলে বকুল ভাই চলে যান। কালকে আসবে আবার। রিয়াজ বকুল ভাইয়ের যাওয়া দেখে মনে মনে বলে, এহ, ঘর ভাঙবে। আসিস, ঠ্যাং ভেঙে কাঁধে তুলে দিব। এইটা বলে আবার ভাতিজির সাথে খেলতে থাকে। শাওনের চোখ দিয়ে তখন শুধু পানি গড়াচ্ছিল। মনে পড়ছে সেই দিনের কথা, যখন রিয়াজ বলে, ভাইয়া আমিও কাজ করব আপনার সাথে, আপনি একা এত কষ্ট করলে আমার সহ্য হয় না। তখন যদি রিয়াজকে কাজ শেখাতো, আজ এই দিন দেখতে হতো না।
শাওনের পুরো দেহ অচল, কোথাও বলতে পারে না। চোখ দুইটা শুধু নাড়াতে পারে, তাও সেই চোখে পানি। পরের দিন সকাল, বকুল ভাই কয়েকজন মানুষ নিয়ে আসে শাওনের ঘরে। রিয়াজ বারান্দায় বসে সিগারেট টানতেছে। এতগুলা লোক দেখে সিগারেট ফেলে রিয়াজ এক দৌড়ে ঘরে ঢুকে যায় আর দরজা বন্ধ করে দিয়ে ভাবিকে বলে, ভাবি, বকুল চাচা আমাকে মারতে আসতেছে। রিয়াজের ভাবি রান্নাঘর থেকে দৌড়ে এসে বলে, কেন, কি হয়েছে? দেখি আমি, শর্ত। কথাটা বলে ভাবি দরজা খুলে বাহিরে আসে। তখনই সেকেন্ডের মাথায় রিয়াজ দরজা বন্ধ করে দেয় আবার। ভাবি নিজে অবাক। ভাবিকে বের করে রিয়াজ আবার ঘরে লুকালো কেন? বকুল ভাই রিয়াজের ভাবিকে বলে, তোর দেবরে ঘর থেকে বের কর, না হলে এখন দরজা ভেঙে বের কর। তোর পঙ্গু জামাইরে বাঁচানোর জন্য সে ৮০,০০০ টাকা নিচ্ছে আমার থেকে। শাওনরে বন্ধু আর রিয়াজকে ছোট ভাই ভেবে আমি সাহায্য করেছি। আমার পকেটের ৩০,০০০ বাদ আরেকজনের থেকে যে ৫০,০০০ ধার নিয়েছিলাম, ওটা দেয়া লাগবে না আমার। ওই বলে ওর কাছে টাকা নাই, ওরে বল ওটা দিতে, না হলে তোরে সহ পিডামু। হঠাৎ বকুল ভাইয়ের এমন আচরণ দেখে ভাবি নিজেও অবাক হয়ে যায়।